দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি 15-15-5। সারাদিনে ঘটে গেছে বহু খবর, সেই সমস্ত খবর থেকে বাছাই করা খবর নিয়ে শুরু করছি 15-15-5। আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 9, আহত 36 জনেরও বেশি। 6 জন উত্তরবঙ্গ মেডিকেল, 7 জন ময়নাগুড়ি ও 23 জন জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার ছক বানচাল। গাজীপুর ফুলবাজারে অত্যাধুনিক আইইডি উদ্ধার, তদন্তে এনএসজি। আটারি সীমান্তেও 5 কেজি আরডিএক্স উদ্ধার। পুরো মামলার রায় 48 ঘন্টার মধ্যে কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ। ভোট পিছনো নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। শনিবার ফের কমিশন রাজ্য বৈঠকের পর সিদ্ধান্তের সম্ভাবনা। হিন্দি ছবি করতে চান পুষ্পা খ্যাত পরিচালক সুকুমার। নায়ক হিসেবে ছবিতে অক্ষয় কুমারকেই নিতে চান পরিচালক। প্রথমে চোখ রাখবো প্রথম 15টি খবরে। জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9, আহত হয়েছেন বেশ কয়েকজন। জলপাইগুড়ির স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 23 জন। এছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন 6 জন, তাদের অবস্থা আশঙ্কাজনক। আরও 7 জন ভর্তি রয়েছেন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। উদ্ধার কাজ শেষ। দোমোহনীতে রেল পরিষেবা স্বাভাবিক করাই এখন প্রধান কাজ। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। রেলমন্ত্রী হওয়ার পর প্রথম ট্রেন দুর্ঘটনার মুখোমুখি অশ্বিনী বৈষ্ণব। কার্যত জলপাইগুড়ির ময়নাগুড়িতে নির্বিঘ্নে উদ্ধার কাজ চালিয়ে নিয়ে যাওয়াই ছিল তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার বিকেলে ট্রেন দুর্ঘটনার পরেই টুইট করে ব্যক্তিগতভাবে নজরদারি চালানোর কথা লিখেছিলেন রেলমন্ত্রী। রাতেই বিমানযোগে কলকাতায় পৌঁছে হাওড়া থেকে রেলপথে রওনা হন ঘটনাস্থলের উদ্দেশ্যে। শুক্রবারের সকালে কুয়াশা কাটার আগে রেলমন্ত্রী হাজির হন ময়নাগুড়ির অকুস্থলে। দুর্ঘটনার পরে লাইনের সমস্যা নিয়ে অভিযোগ ওঠায় তিনি নিজে খতিয়ে দেখেন রেল লাইনের অনেকটা এলাকা। পরে মন্ত্রী দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বললেও প্রকৃত কারণ জানতে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বলেও জানিয়েছেন তিনি। আতঙ্কে দোমোহনী। শুক্রবার কুয়াশার চাদর চিরে সকালের আলো ফুটতেই দেখা গেল ভাঙা তাসের ঘরের মতো এদিকে ওদিকে পড়ে ট্রেনের বগি। দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে একটি বগির ওপর উঠে গিয়েছে আরেকটি বগি। এদিকে দুর্ঘটনার আঘাত সামলে কান্না থামিয়ে স্বজন খোঁজার পালা এখন। পরিবারের সদস্যদের খোঁজ পেতে ঘুরে বেড়ালেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। ঘটনার ভয়াবহতা আঁচ করে দাবি স্থানীয়দের। রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবি ঘোষ। শুক্রবার ময়নাগুড়ির দোমোহনীর কাছে লাইনচ্যুত হয় বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের 12টি বগি। জখম ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে যান রেলমন্ত্রী। পাশাপাশি এদিন ঘটনাস্থলে গিয়ে যাবতীয় বিষয় খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবি ঘোষ। কথা বলেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। এই দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলেন রবি ঘোষ। পুরনো কোচ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপরেই অসুস্থ বোধ করেন রবি ঘোষ। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ হিসেবে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেনে যন্ত্রাংশ খুলে পড়ায় এত বড় বিপত্তি। রেলমন্ত্রীর এই দাবির পরই ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার নেপথ্যে যাত্রীদের সুরক্ষা দিতে রেলের গাফিলতি রয়েছে কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে গেরুয়া শিবিরকে আরও বিড়ম্বনায় ফেলল তাঁদেরই দলের সাংসদের ফেসবুক পোস্ট। শুক্রবার একটি ফেসবুক পোস্টে রূপা গঙ্গোপাধ্যায় লেখেন, ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়? রেল লাইন কি বেচারা বোঝে? ভাই, সামনে নির্বাচন। রেল নিয়ে অনেক বছর কোনো বাজে খবর হয়নি, মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা। এরপরই রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি, সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের স্নান। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো যাবতীয় ব্যবস্থা আগেই সেরে রেখেছিল প্রশাসন। স্নান নির্বিঘ্নে শেষ করতে শুক্রবার সকালে প্রশাসনের পক্ষ থেকে মাইকের মাধ্যমেও প্রচার করা হয়। ছিল পুলিশি তৎপরতাও। উচ্চ আদালতের নির্দেশ মতো সাগরে দেখা গেল 2 সদস্যের কমিটির অন্যতম সমাপ্তি চট্টোপাধ্যায়কে। প্রশাসনের নজরদারি কিভাবে চলছে এবং যাবতীয় নিয়ম মেনে সাগর মেলা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তারা। পুণ্য লাভের আশায় স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা। গঙ্গাসাগরের যাবতীয় পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। যারা মাস্ক পরেননি তাদের আবেদন করেন মাস্ক পরার জন্য।
ভোট পিছনে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোর্টে বল ছেড়ে দিল হাইকোর্ট। এ ব্যাপারে কমিশনকে 48 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দিল। আগামী 22 জানুয়ারি 4 পুর নিগমে ভোট নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। করোনাকালে ভোট পিছনের রাজ্যে জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়। সেই মামলায় এমনটা জানালো হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পুরো ভোটের নির্ধারিত তারিখ থেকে 4 বা 6 সপ্তাহ নির্বাচন পিছনো যায় কিনা সেই বিষয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। আবেদনকারীকে সমস্ত তথ্য নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দিতে হবে। সেই তথ্য খতিয়ে দেখে তবে নির্বাচন কমিশনকে তার সিদ্ধান্ত জানাতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি অমল ভট্টাচার্য তৃণমূলে ফিরতে পারেন। কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল জল্পনা তাকে যেন দলে ফেরানো না হয়। সেই আর্জি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দলেরই 7 বিধায়ক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে বিধায়কদের পাশাপাশি স্বাক্ষর করেছেন বর্তমান জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালও। অভিষেককে লেখা চিঠিতে বলা হয়েছে, অমল আচার্য দলে থাকাকালীন বেড়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব। দলে নেওয়া হলে গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে চিঠিতে। 21 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অমল আচার্য, কিন্তু বিজেপি তাকে টিকিট না দেওয়ায় ভোটের পরই তৃণমূলে ফেরার ইচ্ছে প্রকাশ করে মমতাকে ছেড়ে দেন অমল। আগামী 22 জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি সহ 4 পুর নিগমে ভোট গ্রহণ। তার আগে শুক্রবার বিধাননগরে তৃণমূলের ইস্তেহার প্রকাশ করা হয়। ইস্তেহারে বিধাননগর পুর এলাকার নাগরিকদের জন্য একাধিক সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সল্টলেকের দিশারি ভবনে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, সাংসদ সৌগত রায় সহ অন্যান্য নেতৃত্ব। যদিও ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে সব্যসাচী দত্তের না আসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। বিধাননগর ছাড়াও চন্দননগর, শিলিগুড়ির জন্য ইস্তেহার প্রকাশ করে তৃণমূল। উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্যপাল সংঘাত। রাজ্যের নিয়োগ করা উপাচার্যের পরিবর্তনে নিজের ক্ষমতা বলে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ডায়মন্ড হারবারের মহিলা বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাজ্য সরকার সোমা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করে, কিন্তু এতে অসন্তুষ্ট হন রাজ্যপাল। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার ইচ্ছে প্রকাশ করেন ধনখড়। মন্ত্রী কাজে ব্যস্ত থাকায় এখনই আলোচনা সম্ভব নয় বলে জানিয়ে দেয় উচ্চশিক্ষা দপ্তর। এরপরই রাজ্যপাল তপন মণ্ডলকে আগামী 6 মাসের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ করেন। দিল্লিতে ফের নাশকতার ছক। এবার পূর্ব দিল্লির গাজীপুর ফুলবাজারে মিলল আইইডি বিস্ফোরক। পরিত্যক্ত ব্যাগ থেকে বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়। পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরক রয়েছে বলে শুক্রবার বেলা 10টা নাগাদ দিল্লি পুলিশের কাছে ফোন আসে। খবর দেওয়া হয় বিশেষজ্ঞ এনএসজি কমান্ডারদের কাছে। ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজেবল স্কোয়াডও। এরপর এলাকা ফাঁকা করে উদ্ধার করা হয় বিস্ফোরক। এরপর সেগুলি নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা বিস্ফোরক রেখে গেছে তা তদন্ত শুরু হয়েছে। করোনায় আক্রান্ত সংসদে 400-র বেশি কর্মী। কোভিড কাটার মধ্যেই ঘোষিত হল সংসদের বাজেট অধিবেশনের সূচি। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। 1 ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2 দফায় হবে অধিবেশন। সংসদ সূত্রে এমনই খবর। প্রথম দফার অধিবেশন চলবে 31 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। 14 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত চলবে দ্বিতীয় দফার অধিবেশন। সংসদের বহু কর্মী করোনায় আক্রান্ত। তার মধ্যে অধিবেশনে কাজ কতটা সুষ্ঠুভাবে হবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। রাজ্যে করোনা গ্রাফে অস্বস্তি। দৈনিক সংক্রমণ 22,000 পার করার পাশাপাশি বাড়ল দৈনিক মৃত্যু। গত 24 ঘন্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন 28 জন। একদিনে নতুন করে সংক্রমিত হলেন 22,645 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8,687 জন। পজিটিভিটি রেট 31.14%। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। নতুন করে তিলোত্তমায় আক্রান্ত হয়েছেন 6,867 জন। মৃত্যু হয়েছে 7 জনের। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। মৃত্যু হয়েছে 8 জনের। দেশে উদ্বেগ বাড়িয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। এবার 2.5 লক্ষ ছাড়ালো দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমণ 2,64,202। গতকাল যে সংখ্যাটা ছিল 2,47,000। সংক্রমণ বেড়েছে 6.7%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,09,345 জন। পাশাপাশি অ্যাক্টিভ রোগীর সংখ্যা 12,72,073 জন। প্রতিদিনের পজিটিভ রেট 14.78%। অন্যদিকে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এখনও পর্যন্ত মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 5,753। স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। অবনতি হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের করোনা পরিস্থিতির। সংক্রমণ রুখতে ফের কড়া পদক্ষেপ নিল শিবরাজ সিং চৌহান সরকার। আগামী 31 জানুয়ারি পর্যন্ত সমস্ত রকম সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। শুক্রবার কথা জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একই সঙ্গে সব রকম সভা সমাবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রদেশ সরকার।
15:15 সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো পরের 15টি খবরে। আনুষ্ঠানিকভাবে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন যোগী মন্ত্রিসভার মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য এবং ধরম সিং সাইনি। শুক্রবার লখনৌতে অখিলেশ যাদবের হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ দেন। চলতি সপ্তাহে তারা যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। দুই প্রাক্তন মন্ত্রী ছাড়াও বিজেপির 5 বিধায়কও যোগ দিলেন অখিলেশ যাদবের দলে। আর দলত্যাগের পরই বিজেপির কড়া নিন্দা করেন দলত্যাগীরা। রাজ্যের উন্নয়নে যোগী সরকার কোনো কাজ করেনি বলে দাবি করেন তারা। বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের। এবার দল ছাড়লেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী যোগিন্দর সিং মান। ছিন্ন করলেন কংগ্রেসের সঙ্গে 50 বছরের সম্পর্ক। প্রবীণ এই কংগ্রেস নেতা আপে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। দলত্যাগের পর পাঞ্জাবে কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন মান। দুর্নীতি রুখতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে অভিযোগ করেন। দলিত উন্নয়নের উত্তরপ্রদেশ সরকার কোনো কাজ করেনি, এই অভিযোগ তুলে যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। স্বামী প্রসাদ মৌর্যের মতো দলিত মন্ত্রীরা বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। দলিত ভোট আদৌ বিজেপি পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলিত মন পেতে এবার দলিত নেতার বাড়িতে সারলেন মধ্যাহ্নভোজ। গোরক্ষপুরে পার্টি কর্মীর বাড়িতে খেলেন খিচুড়ি। দলিত বাড়িতে খেয়ে বিজেপি কতটা ড্যামেজ কন্ট্রোল করবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। উত্তরাখণ্ডের হরিদ্বারের হেড স্পিচ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। ঘটনা তদন্তে উত্তরাখণ্ড সরকার গঠন করেছে তদন্ত কমিটি। উস্কানিমূলক মন্তব্যের জন্য ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার। একই সঙ্গে ঘটনার সিটের তদন্তের অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন ডিজিপি। গত 17 ডিসেম্বর একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে সংখ্যালঘুদের প্রতি বিরূপ মন্তব্য করা হয়। এতে দেশের ঐতিহ্য নষ্ট হয়েছে বলে কোনো কোনো মহল থেকে প্রতিবাদে সরব হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও করা হয়েছে। টেক ফগে নিশানা করা হয়েছে তাকে, স্পষ্ট জানালেন বিশিষ্ট মহিলা সাংবাদিক নিধি রাজদান। তিনি বলেন, টেক ফগে যে মহিলাদের নিশানা করা হচ্ছে তার উদাহরণ তিনি। এটি যেমন অস্বস্তিকর তেমনি তার নিরাপত্তার পক্ষেও হানিকারক। মহিলা সাংবাদিকদের কাজের অপব্যবহার করা হচ্ছে বলে টুইটে ক্ষোভ উগরে দেন রাজদান। টেকফকে যে বেছে বেছে মহিলা সাংবাদিকদের নিশানা করছে তা আগেই জানিয়েছিল দ্য ওয়্যার। রাজদানের এই টুইট রিটুইটও করে তারা। লকডাউনকে উপেক্ষা করে পার্টিতে যাওয়ার খেসারত দিতে হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি, কিন্তু তাতে সন্তুষ্ট নয় খোদ বরিসের দলের সদস্যরাই। দলের একাংশ তার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কনজারভেটিভ পার্টির স্কটল্যান্ডের নেতা ডগলাস রোস, আইন প্রণেতা উইলিয়াম রেগ, ক্যারোলিন নক্স, রজার গ্যালে। কাজাখস্তান থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করল রাশিয়া। বৃহস্পতিবার থেকেই সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবারই কাজাখ প্রশাসনের তরফে জানানো হয়, দেশের বেশিরভাগ অংশ থেকেই সন্ত্রাস বিরোধী অভিযান শেষ হয়েছে। যদিও আলমাতি এখনও সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত নয়। কাজাখস্তানের জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সরকারি দপ্তরে ভাঙচুর সহ আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ কাজাখ প্রশাসন রাশিয়ার কাছে সাহায্যের আবেদন করে। এরপরেই রাশিয়ার সামরিক বাহিনী মোতায়েন করা হয় কাজাখস্তানে। যদিও রাশিয়ায় আগ্রাসী নীতির কারণে কাজাখস্তানকে সতর্ক করেছিল আমেরিকা সহ একাধিক দেশ, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিল মস্কো। স্পেনের বাদালোনায় একটি পরিত্যক্ত গোডাউন থেকে উচ্ছেদ করা হলো বহু অভিযাত্রীকে। প্রায় 100 জনেরও বেশি অভিবাসীকে উচ্ছেদ করল পুলিশ। বিগত বেশ কয়েক মাস ধরে পরিত্যক্ত গোডাউনটি দখল করে বসবাস করছিলেন তারা। অভিবাসীদের মধ্যে বেশিরভাগই সাব সাহারানের বাসিন্দা বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গত ডিসেম্বর মাসে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গোডাউনটি। সেখানে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। সেই সময় অভিবাসী ও পুলিশের মধ্যেও সংঘর্ষ বাধে বলে জানা যাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাইদ বিজনেস স্কুলের নতুন ডিন হচ্ছেন অধ্যাপক সৌমিত্র দত্ত। এই প্রথম কোনো বাঙালি এই দায়িত্ব পালন করবেন। বর্তমানে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ বিজনেসে অধ্যাপনা করেন সৌমিত্র। তিনি দিল্লির আইআইটি থেকে বিটেক, তারপরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে থেকে এমএস এবং পিএইচডি করেছেন।
এর আগেও তিনি আমন্ত্রিত অধ্যাপক হিসেবে 6 মাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার কন্যা সারাও 2014 সালে অক্সফোর্ড থেকে পিএইচডি করেন। অধ্যাপক দত্তের নাম ঘোষণা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুইস রিচার্ডসন জানান, আমরা খুবই আনন্দিত যে সাইড বিজনেস স্কুলের ডিনের দায়িত্ব পালন করতে সম্মত হয়েছেন অধ্যাপক সৌমিত্র দত্ত। তার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে। इंडियन ओपन सेमीफाइनाले पहुंचे गेलेन पीवी सिंधु और लक्ष्य सेन। वुमेन्स सिंगल्से अस्मिता चालिहाके स्ट्रेट सेटे हारालेन अलिम्पिके दुबारेर पदकजयी सिंधु। मात्र 36 मिनिटे अस्मितार बिरुद्धे 21-7, 21-18 ব্যবধানে জয় পেলেন পিভি সিন্ধু। অন্যদিকে পুরুষ সিঙ্গলসে হাড্ডাহাড্ডি ম্যাচে জয় পেলেন লক্ষ্য সেন। 14-21, 21-9 এবং 21-14 ব্যবধানে জয় পেলেন এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য সেন। করোনা মুক্ত হলেও এখনো ম্যাচ খেলার মতো অবস্থায় নেই লিওনেল মেসি। সেই কারণে শনিবার ঘরের মাঠে পিএসজির হয়ে ব্রাস্টিয়াসের বিরুদ্ধে মাঠে নামতে পারছেন না মেসি। এখনো মেডিকেল টিমের রিকভারি সেশনে আছেন তিনি। বড়দিনের ছুটিতে সপরিবারে আর্জেন্টিনায় গিয়েছিলেন লিওনেল মেসি। সেখানেই কোভিডে আক্রান্ত হন লিও। পরীক্ষা নেগেটিভ আসার পর প্যারিসে ফিরে ক্লাবের অনুশীলনে যোগ দিলেও এখনই মাঠে নামতে পারছেন না বলে পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে। আশঙ্কা সত্যি হলো, দ্বিতীয়বারের জন্য নোভাক জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া। গুঞ্জনটা শোনা যাচ্ছিল গতকাল থেকেই। অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তরের মন্ত্রী অ্যালেক্স হক নিজের ক্ষমতা বলে জোকোভিচের ভিসা বাতিল করতে পারে। বৃহস্পতিবার প্রতিযোগিতার শীর্ষ বাছাই জোকোভিচের নাম রেখেই অস্ট্রেলিয়ান ওপেনে ড্র করা হয়। তখনও পর্যন্ত ভিসা বাতিল হওয়ার সরকারি ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু ড্র হয়ে যাওয়ার পরের দিন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক জানান, দেশের জনগণের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। আগামী সোমবার বা মঙ্গলবার 100তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে কোর্টে নামার কথা ছিল জোকোভিচের। প্রথমবার কোর্টের লড়াইয়ে জিতে ভিসা পেয়েছিলেন জোকোভিচ। তারপরেই নেমে পড়েছিলেন 10 নম্বর অস্ট্রেলিয়া ওপেন প্রস্তুতিতে। কিন্তু অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্তে জোকোভিচের স্বপ্নই শুধু ধাক্কা খেল না, কোভিড ভ্যাকসিন না নিয়ে অস্ট্রেলিয়া ওপেনে খেলতে আসার জন্য আগামী 3 বছর ভিসাও নাও পেতে পারেন তিনি এবং নির্বাসিত করা হতে পারে জোকোভিচকে। প্রথমবার ভিসা পেতে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জোকোভিচ। শোনা যাচ্ছে এবারও তিনি আদালতের দ্বারস্থ হবেন। কিন্তু রড লেভার এরিনায় আদৌ কি নামতে পারবেন জোকোভিচ, সেই আশা বিষ বাও জলে। সময় এখন ছোট্ট একটা বিরতির পর থাকছে ফিরলাম বিরতির পর। এবার চোখ রাখবো পরের 5টি খবরে। আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দ্য রাইজ পার্ট 1 এর মতো ছবি তৈরি করে বড় পর্দায় তোলপাড় ফেলে দিয়েছেন দক্ষিণী পরিচালক সুকুমার। ইতিমধ্যেই ওটিটিতে শুরু হয়ে গিয়েছে ছবি স্ট্রিমিং। পুষ্পার দ্বিতীয় পর্বের অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন সিনেপ্রেমীরা। শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে পুষ্পা পার্ট 2। রামচরণ ও বিজয় দেবরাকোন্ডাকে নিয়েও একটি নতুন ছবির পরিকল্পনা করছেন সুকুমার। এখানেই শেষ নয়, এবার বলিউডে পা রাখতে চান এই দক্ষিণী পরিচালক। সদ্য এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন বলিউডে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি। সুযোগ পেলেই তার লুফে নেবেন। হিন্দি ছবি থেকে বহু কিছু শিখেছেন তিনি। তবে বলিউডে ছবি করলে নায়কের ভূমিকাতে অক্ষয় কুমারকেই নিতে চান সুকুমার। পরিচালক জানিয়েছেন খিলাড়ি কুমার নাকি নিজেই তার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। সেদিনই সুকুমার ঠিক করেছেন একদম পারফেক্ট চিত্রনাট্য নিয়ে একদিন আক্কির কাছে যাবেন তিনি। তবে শুধুমাত্র যে একজন অভিনেতার সঙ্গেই কাজ করবেন পরিচালক এমনটা কিন্তু মোটেও নয়। কারণ সুকুমার জানেন চিত্রনাট্য অনুযায়ী অভিনেতা অভিনেত্রী নির্বাচন করতে হয়। তবে তেমনটা হলেও ছবিতে অক্ষয় কুমারের জন্যই লিড রোলটা তুলে রাখতে চান পুষ্পার পরিচালক। ছোট পর্দায় হোক বা বড় পর্দায় দীর্ঘদিন ধরেই সকলের মনোরঞ্জন করে চলেছেন কপিল শর্মা। ওটিটিতেও পা রেখেছেন দেশের এই কমেডি কিং। এবার বলিউডে তৈরি হতে চলেছে কপিল শর্মার বায়োপিক। দীর্ঘদিন আলোচনার পর অবশেষে বায়োপিক তৈরির সিদ্ধান্তে এসেছেন নির্মাতারা। ছবির পরিচালনা করবেন কমেডি ফিল্ম ফুকরে খ্যাত পরিচালক মৃগদীপ সিং লম্বা। শোনা যাচ্ছে কপিল শর্মার বায়োপিকের নাম হতে চলেছে ফানকার। আজ কপিল একজন অতি জনপ্রিয় মুখ হলেও কমেডিয়ান অভিনেতার শুরুর দিনগুলো কিন্তু মোটেও এত সহজ ছিল না। অনেক প্রত্যাখ্যান চড়াই উতরাই পেরিয়ে তবেই সাফল্যের খোঁজ পেয়েছিলেন কপিল শর্মা। কিভাবে তিনি একজন জনপ্রিয় কমেডিয়ান হয়ে উঠলেন সেই গল্প নিয়েই তৈরি হবে ফানকার। তবে এখনই কপিল শর্মার বায়োপিক নিয়ে আর মুখ খুলতে চাইছেন না নির্মাতারা। সবকিছুই ক্রমশ প্রকাশ্য।
শাহরুখের সঙ্গে ফের কাজ করতে চান পরিচালক আনন্দ এল রায়, এমনটাই ইচ্ছে প্রকাশ করলেন পরিচালক। 2018-তে মুখ থুবড়ে পড়েছিল শাহরুখের শেষ ছবি জিরো। ছবি নিয়ে দর্শকদের প্রচুর প্রত্যাশা থাকলেও বক্স অফিসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল জিরো, যার জেরে আনন্দ শাহরুখ সম্পর্কেরও যথেষ্ট অবনতি হয়েছিল বলে শোনা গিয়েছিল। শাহরুখের নেক নজর থেকে সরে গিয়েছিলেন আতঙ্কিরের পরিচালক। রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে বেশ কিছু নতুন ছবি করার কথা ছিল আনন্দ এল রায়ের, কিন্তু কিং খানের সঙ্গে মনোমালিন্যের জেরে সেই সব প্রজেক্টের অকাল মৃত্যু ঘটে। তবে সবকিছু ভুলে ফের শাহরুখের সঙ্গে নাকি কাজ করতে চান জিরোর ডিরেক্টর। ইতিমধ্যেই নাকি শাহরুখের জন্য একটি চিত্রনাট্যও লিখে ফেলেছিলেন তিনি। তবে অভিনেতার কাছে নাকি এখনও যেতে পারেননি আনন্দ। তার ইচ্ছে খুব শীঘ্রই বাদশা খানের সঙ্গে দেখা করে ছবির গল্প শোনাবেন। এবার ছবিতে কাজ করা বা না করা সবটাই কিং খানের ইচ্ছের ওপর নির্ভর করছে বলেই জানালেন পরিচালক। তবে ছবির গল্প শুনলে শাহরুখ তাকে না বলতে পারবেন না বলে আশাবাদী আনন্দ এল রায়। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।